আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। শুরু করছি ক্রিকেট নিয়ে। গোল টেস্টে অবশেষে ড্র হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। তবে এই ম্যাচে প্রাপ্তির অনেক কিছু হতে পারত। বাংলাদেশের অতি আত্মরক্ষাত্মক খেলায় শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে। এবং বাংলাদেশে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে 148 রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি 125 রানে অপরাজিত ছিলেন। এবং আমরা বলতে পারি মুশফিকুর রহিম দুর্ভাগ্যজনকভাবে 49 রানে আউট হয়ে যান। তবে এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যতটা ট্রল করা হয়, তবে তাকে নিয়ে হয়তো ট্রলটা এখন একটু কমাতে হবে। এখন আমাদের সবার উচিত নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রশংসা করা। প্রশংসা করতে কেন বলছি, আমরা যদি একটা স্টেট দেখি, টেস্ট এবং ওয়ানডেতে ন্যূনতম বাংলাদেশের 5টা সেঞ্চুরি করেছেন, সেখানে রেশিওর দিক থেকে সবার উপরে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর রেশিওটা হচ্ছে 11.60, মুমিনুল হক 12.30, তামিম ইকবাল 15.58, মুশফিকুর রহিম 19.66। তার মানে বাংলাদেশের যাদেরকে আমরা পঞ্চম পাণ্ডব বলি বা যতগুলো লিজেন্ড আছে সবার উপরেই কিন্তু এখন চলে গেছে নাজমুল হোসেন শান্ত। এই বিষয়টাকে ভাই কিভাবে দেখছেন? আপনি চমৎকার একটা পরিসংখ্যান দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আমি বলবো শান্ত, হ্যাঁ শান্ত কিন্তু একজন ক্লাস ব্যাটসম্যান হতে পারে, অধারাবাহিক একজন ক্রিকেটারের ব্যাট প্যাচ যেতেই পারে, কিন্তু ওই সময় তাকে নিয়ে যে ট্রল করা হয় এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা স্বভাব। অর্থাৎ একজন ক্রিকেটার ভালো করলে তাকে মাথায় তুলে রাখা এবং একজন খারাপ করলে তাকে নিয়ে ট্রল করা ফেসবুকে। তো আমি মনে করি শান্তর একটা বিষয় পরামর্শ বা যাই হোক মানা উচিত এরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যতটাই ট্রল করা হোক বা মিম করা হোক, তিনি এগুলো থেকে দূরে থাকবেন বা এগুলো অ্যাভয়েড করবেন। তার নিজের স্বাভাবিক খেলাটা যদি খেলেন, আমি মনে করব তার এই ব্যাটের এই রানের ফলগুধারা এটা অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে একটা ইতিহাসও করে ফেলেছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ডাবল মানে জোড়া সেঞ্চুরি, তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ইভেন হ্যাঁ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। আমরা যদি আরেকটা স্টেট দেখি যে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি করেছেন, মানে প্রথম ইনিংস প্লাস দ্বিতীয় ইনিংসে মানে সেঞ্চুরি করেছেন এমন ব্যাটসম্যানের ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত যে মাইলফলকটি স্পর্শ করেছেন 2বার, যেখানে মুমিনুল হক মাত্র 1বার। এখন নাজমুল হোসেন শান্তর আরেকটা বিষয় যদি আমরা দেখি, যে প্রবাদ আছে যে গড় পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বাংলাদেশ আজকে শুরু থেকে যদি একটু অ্যাটাকিং খেলতো, জয়ের জন্য কিন্তু একটা সুযোগ ছিল, সেই সুযোগটাকে বাংলাদেশে নেওয়া উচিত ছিল কিনা? আমি মনে করি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশের খেলা উচিত ছিল, এটা আমার একজন ক্রিকেট দর্শক হিসেবে চাওয়া। বাট যখন আপনি মাত্র কত 19 রান বোধহয় সম্ভবত নিয়েছিলেন নাকি, মানে আজকে প্রথম 19 ওভারে 60 রান, 19 ওভার মাত্র 60 রান, এই যে স্ট্যাটটা, এটা তো মানে একজন ক্রিকেট দর্শক হিসেবে মানুষ আসলে টেলিভিশন পর্দায় বা মাঠে গিয়ে কি চাই, যে টেস্টে বা ওয়ানডেতে বা টি20তে মানে ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে চাই এবং সেটা পজিটিভ যেন থাকে। তবে এইখানে ভাই আরেকটা বিষয় যদি আমি আপনার সাথে অ্যাড করি, সেটা হলো ভারত যখন বাংলাদেশের সাথে খেললো, বৃষ্টিবিঘ্নিত একটা খেলা মাত্র 3 দিন বা 2.5 দিনের মধ্যে শেষ করতে হতো। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 233 রান সংগ্রহ করে, জবাবে ইন্ডিয়া 34 ওভার 4 বলে 285 রান সংগ্রহ করে, যেখানে তাদের রান রেটটা ছিল 8.28। আর সেখানে বাংলাদেশের 19 ওভারে 60 রান করলে সেক্ষেত্রে বাংলাদেশের রান রেটটা তারা 3-এরও একটু বেশি। সেখানে কি আমরা অনেকটা পিছিয়ে পড়লাম না? অবশ্যই পিছিয়ে পড়েছি। এবং আমি গতকাল বলেছিলাম বাংলাদেশ কিন্তু ড্র করবে, তাদের অ্যাপ্রোচটাই দুঃখিত, আমি গতকাল বলেছিলাম বাংলাদেশ ড্র করবে এই টেস্ট ম্যাচ, এবং তাদের মানসিকতাই বলে দিচ্ছে তারা আসলে ড্র করবে। কারণ তারা তো ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল অ্যাটাকিং না, এবং তারা যদি আরেকটু বেশি রান করে একটু টার্গেট দিয়ে দিতে পারতো হয়তো বা এই টেস্টটা। তবে এখানে কিন্তু বাংলাদেশের জন্য আরেকটা দুর্ভাগ্য বলতে পারে, যদি আবহাওয়ার উপরে কারো হাত নাই, সেখানে বাংলাদেশের প্রথম 3 ঘন্টা কিন্তু আবহাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। এটাও সত্যি কথা। এবং শান্ত কিন্তু এটাও ম্যাচ শেষে বলেছেন যে আবহাওয়ার যদি 3টা ঘন্টা সময় মানে নষ্ট না হতো, আমরা কিন্তু তাহলে প্ল্যানটা চেঞ্জ করতাম। তার মানে বাংলাদেশ মানে পরবর্তীতে যখন ব্যাট করা শুরু করে প্ল্যানই করে ফেলছে ড্র করা। এখন মাঝারি মানের একটা শ্রীলঙ্কা দলের সাথে যদি আপনি ড্র করার ইন্টেনশন নিয়ে খেলেন, সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনার লক্ষ্যটা কি হতে যাচ্ছে? আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তো আর ওই ফাইনালে ওঠার লক্ষ্য নাই, এটা রিয়েলিটি মানতে হবে। 4-5 নম্বরে শেষ করতে পারলেই ভালো। তারপরেও আমার মনে হয় কি, যে কোনো খেলায় আপনি সবসময় পজিটিভ থাকবেন। আপনি পজিটিভ থাকলে হবে কি, যে দর্শক বা যারা খেলা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে না, আপনি 100-এ 100% মানে শতভাগ দিয়ে খেলছেন।
সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু শতভাগ খেলার মাঠে কতটুকু দিচ্ছেন সেটা তারা তাদের নিজেকে প্রশ্ন করলে হয়তো তারা উত্তর পাবেন। আমরা রিয়েল যারা ক্রিকেট দর্শক বা আমরা যারা খেলা দেখতে বসি তারা কিন্তু বুঝতে পারি যে না, তারা ড্রর মানসিকতা নিয়ে খেলা শুরু করছেন। বাট আমরা চাই কি আরেকটু বেশি তারা পজিটিভ বা অ্যাটাকিং মানে অ্যাপ্রোচে খেলবেন। আর আরেকটা জিনিস, টেস্টে আসলে সবসময় 2 ইনিংস মিলিয়ে আপনার 10-20টা উইকেট যখন না পাবেন, আপনি ওই টেস্টে কোথাও রেজাল্ট আশা করতে পারবেন না। তবে আমরা কি জিম্বাবুয়ের সাথে হারার কারণে কি এতটা সেফ খেললাম? না, আসলে ওই জায়গায় বলবো না। জিম্বাবুয়ের কাছে হারাটা ছিল আমাদের জন্য একটা বড় ধাক্কা। বিশেষ করে একটা টালমাটাল সময়ে বাংলাদেশের ক্রিকেটের যে একটা ক্রান্তিকাল যাচ্ছিল, ধরেন মাঠে এবং মাঠের বাইরে বিসিবিতে নানা রকমের ঘটনা প্রবাহ, সেখানে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে যেখানে দর্শক টিকিট কেনে না, মাত্র 8টা টিকিট বিক্রি হয়, স্পন্সর পায় না, বিটিভি খেলা দেখায় দয়া পরবশ হয়ে বলা যায়, সেইখান থেকে যে ক্রিকেটটা কামব্যাক করার একটা উৎস বা একটা ভালো অপরচুনিটি ছিল গল টেস্ট, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো করেছে। অবভিয়াসলি ভালো করেছে বলবো। বাংলাদেশের মুশফিকুর রহিম, শান্ত, লিটন দাস প্রত্যেকেই কিন্তু রান পেয়েছেন। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিশেষ করে টেস্ট ব্যাটার যারা আছেন তাদের জন্য অনেক মানে প্রেরণা দেয়। তাদের মানসিকতা, মেন্টাল বুস্ট আপ, কনফিডেন্ট, এই জায়গাগুলো কিন্তু তারা ফিরে পেয়েছে। মুশফিকের প্রমাণ করার কিছু নেই। অবভিয়াসলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান, টেস্ট বলবো না, সব দিক দিয়ে বাংলাদেশের সেরা 5 ব্যাটসম্যান বা ক্রিকেটার যদি আমি তালিকা করি, মুশফিককে আমি রাখবই। ওই দিকে মুশফিক বাদ। বাট লিটন দাস বলেন, শান্ত রান পাচ্ছিলেন না, আপনি নিজেই বলেন ট্রলের শিকার হতেন। এইখানে এই যে ব্যাটসম্যান লাস্ট 20 ইনিংসের শান্ত 50 মাত্র 2। হ্যাঁ, তো এই জায়গায় বাংলাদেশের এই ক্রিকেটারদের রানের প্রচুর দরকার ছিল। এই রান তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এবং আমরা যারা ক্রিকেট মুখী থেকে ক্রিকেট বিমুখী হয়ে যাচ্ছিলাম, অনেক দর্শক কিন্তু ক্রিকেট থাকলেও আমরা ইচ্ছা করে আমরা টিভিটা অন করতাম না, তারা কিন্তু এখন টিভিটা আবার আগ্রহ নিয়ে সেকেন্ড টেস্টে কি হয় দেখি, আরো ভালো করে কিনা, কেউ ডাবল সেঞ্চুরি করতে পারে না, করতে পারে কিনা, মানে ওই আগ্রহটা বিশেষ করে আমাদের ভিতরে কিন্তু। আমি ক্রিকেট যতটুকু দেখি বা যতটুকু সময় টেলিভিশনের সামনে থাকি, আমার কিন্তু মনে হয় যে আমাদের একজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, ওয়াই নট, মানে এই রেকর্ডগুলো কেন করবে না, তাই না? তো ওই আশা থেকে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটটা আরো ভালো করবে এবং অবভিয়াসলি বাংলাদেশ সেকেন্ড টেস্টটা জয়ী হবে। আমরা হচ্ছে হেডিংলিতে ইংল্যান্ড এবং ভারতের টেস্ট নিয়ে, যেখানে ভারত 113 ওভারে ব্যাট করে 471 রানে তাদের সবকটি উইকেট হারায় এবং ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল 101 রান করেন, শুভমান গিল 147 এবং ঋষভ পান্ত 134 রান সংগ্রহ করে। ইংল্যান্ড এখন যেভাবে ব্যাট করতেছে শেষ পর্যন্ত তারা, মানে আমরা যখন কথা বলতেছি তখন খেলাটা চলতেছে, তারা হচ্ছে 1 উইকেটে 49 রান সংগ্রহ করে। এখন তারা যেভাবে খেলতেছে এই ম্যাচ কি আসলে রেজাল্ট আসতে পারে? এখনো তো ম্যাচের অনেক বাকি। টেস্ট আসলে একটা ইনিংস বাই ইনিংসের খেলা। আমি মাত্র একটা ইনিংস এবং একটা সেশন দেখে কিন্তু সহজেই বলতে পারবো না এই টেস্ট কি হবে। তবে এতটুকু বলতে পারি যে যেহেতু এটা ব্যাটিং প্যারাডাইস, 3 জন ব্যাটসম্যান ভারতের ভালো রান পেয়েছেন এবং ইংল্যান্ড অবশ্যই এটাকে প্রোটেক্ট করা বা এটার চ্যালেঞ্জ জানানোর মতো ব্যাটসম্যান ইংল্যান্ডের কিন্তু আছে এবং তারা কিন্তু সেভাবে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখাচ্ছে। আমরা যতক্ষণ খেলা দেখলাম ইংল্যান্ড প্রায় 6 এর কাছাকাছি রান রেটে ব্যাট করতেছে এবং এটা কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য, আবার বিশেষ করে তাদের মাঠের জন্য এটা বিশাল একটা ব্যাপার। অবশ্যই, এবং তারা কিন্তু অবশ্যই জয়ের জন্যই খেলবে। অবশ্যই আমার মনে হয় না জয়ের জন্য খেলবে আমরা বলতে পারি, বাট একটা খেলা টেস্টের কিন্তু আজকে দ্বিতীয় দিন সেকেন্ড সেশন চলছে। এখন ওরা কিন্তু অল আউট করেছে ভারতকে। ভারত কিন্তু চাইলে আরো ডিক্লেয়ার না করে আরো খেলতে পারতো, কিন্তু সেই সুযোগটা ইংল্যান্ড দেয়নি। এখন ভারতীয় বোলাররা কতটুকু লাগাম টেনে ধরতে পারে ভারতের ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বা ইংল্যান্ডের ব্যাটারদের, এইটার উপর নির্ভর করছে এই টেস্টের রেজাল্ট। আমি কিন্তু বলবো না যে এখন এই টেস্টটা রেজাল্টটা জয় পরাজয় যে কোনো দলের হবে। যদি না করতে পারে, আমার যেটা মনে হয় যে শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্টের মতো এটাও হয়তো ড্রর দিকে যাইতে পারে। এটা এখন বলার সময় আসে। আমরা যেমন শান্তকে ট্রলের কথা বলতেছিলাম, ঋষভ পান্তকে নিয়েও কিন্তু একটা ট্রলের শিকার হচ্ছিল। আইপিএল এ 14 ম্যাচের মধ্যে প্রথম 13 ম্যাচে তিনি উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। তো শেষ ম্যাচে একটা দুর্দান্ত সেঞ্চুরি করার পরের ইনিংসে কিন্তু হচ্ছে এটা, এবং শেষে এখানে একটা সেঞ্চুরি করে ফেলছে। এখন এই যে ইন্টারন্যাশনাল বিষয়, তার যাত্রাটা আসলে কেমন হলো? এটা অবশ্যই তার জন্য খুবই বুস্ট আপ হলো। আসলে হয় কি যে আইপিএল আর টেস্ট কিন্তু এক না। আপনি ধরেন সিনেমা হলে বসে ওই পপকর্ন চাবিয়ে বা যে সিনেমাটা দেখবেন, আর আপনি ঘরে বসে মানে মোবাইলে একটা সময় পজ করে আবার দেখবেন, আবার সময় মতো,
এটা হচ্ছে টেস্ট খেলাটা সেই রকম। আর আপনি আইপিএলটা হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টায় আপনার মানে ফেস্টিভ মুডে দেখে শেষ করলেন। তো ব্যাটিংটাও ওরকম, আপনার টেস্টের ব্যাটিং আর আইপিএলের ব্যাটিং এক করব না, ওই বোলার এক না। টেস্টে সব কিছু দেখে শুনে বল ছেড়ে তারপরে খেলবেন। সেই জায়গায় টেস্টে যেহেতু মানে রান পেয়েছেন, এটা অবশ্যই তার নিজের জন্য অনেক বড়, এবং ইংল্যান্ডের মাটিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তো আমি মনে করি যে এটা তার জন্য অনেক কাজে দেবে। আর ভারতের জন্য তো অবশ্যই একটা ভালো কিছুর সম্ভাবনা রয়েছে। ফিরছে ক্লাব বিশ্বকাপে। ক্লাব বিশ্বকাপে বেনফিকা 6-0 গোলে হারিয়েছে অপেশাদার অকল্যান্ড সিটিকে, যারা এর আগে বায়ার্ন মিউনিখের সাথে 10 গোল খেয়েছে। এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো 3 গোলে হারিয়েছে চেলসিকে। এবং এর আগে আমরা দেখি যে পিএসজিকেও কিন্তু হারিয়েছে বোতাফোগো। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের এই যে যাত্রাটাকে কেমন দেখছেন? ব্রাজিলের ক্লাবগুলো দুইটা জায়ান্ট ক্লাবকে হারিয়ে দিয়েছে ইতিমধ্যেই। আমি বলবো ব্রাজিল আসলে এই ক্লাব বিশ্বকাপ দিয়েই কিন্তু আমার মনে হচ্ছে বিশ্বকাপের তাদের একটা ছাপ ফেলে দিচ্ছে। আপনার আনচেলত্তি কোচ হিসেবে যাওয়ার পরে আপনি দেখেন বিশ্বকাপ বাসের প্রথম ম্যাচে তারা কিন্তু ড্র করেছে, আমি যদি ভুল না বলি। না, হ্যাঁ, ড্র করেছে। বাট ওই ভিনিসিয়াসের গোলটা ছিল, এবং প্রত্যেক ব্রাজিলিয়ান ফুটবলের ভিতর কিন্তু একটা ক্ষুধা জেগে উঠেছে, সেটা ক্লাবে হতে পারে, ন্যাশনাল টিমে হতে পারে। তো ব্রাজিলের সাপোর্টারদের জন্য এটা একটা গুড নিউজ। আপনি একজন ব্রাজিল সমর্থক, আপনি একজন ব্রাজিলের সাপোর্টার, আপনারা হেক্সা মিশনের জন্য টানা বিশ্বকাপে আশায় বসে থেকে থেকে আপনাদের সেমিফাইনালে বাদ পড়তে হচ্ছে, কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়তে হচ্ছে। তো আমি মনে করি ব্রাজিলের জন্য এটা একটা ভালো সুখবর। টোটাল ব্রাজিল জাতীয় দল বা ব্রাজিলের ক্লাবের সব জায়গায় কে না জানে, হতে পারে ব্রাজিলের এই ক্লাব বিশ্বকাপ দিয়ে হয়তো ব্রাজিলের নতুন যাত্রাটা শুরু হচ্ছে, কে জানে, হয়তো বা তেমন কিছু হতে পারে। আঞ্চলিক তো কিন্তু এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্রাজিলের অন্তত 70 জন প্লেয়ার আছে যারা জাতীয় দলের খেলার সম্ভাবনা রাখে। এবং সেই ক্ষেত্রে যেহেতু ক্লাব বিশ্বকাপটা শুরু হচ্ছে, এবং আমরা দেখলাম যে দানিলোর মতো যারা ব্রাজিলের একদম মানে স্ট্রাইকার না, যারা হচ্ছে ডিফেন্স খেলে, তারাও গোল পাচ্ছে। তো ব্রাজিলের যে প্রতিযোগিতাটা শুরু হয়েছে, সেই প্রতিযোগিতাটার জন্যই কিন্তু আসলে তারা এতটা এগিয়ে গেছে এবং তাদের উন্মাদনাটা ফিরে এসেছে। তো সেক্ষেত্রে জাস্ট আমাদের যদি অল্প একটু জানান যে আসলে বাংলাদেশের কোচ পরিবর্তন করাটা এই কারণে আসলে দরকার কিনা? হ্যাঁ, আপনার কথার সঙ্গে আমি একমত, কারণ এই কোচকে আরো আগে বদলানো উচিত ছিল বলে আমি মনে করি। কারণ ভারতের সঙ্গে ভারতের মাটিতে ভারতকে মুঠোয় পেয়ে আমরা ছেড়ে দিছি, এবং এই কোচের স্ট্র্যাটেজির কারণে। আপনার মনে আছে মুজিবুর রহমান জনি তাকে কিভাবে খেলিয়েছে, আপনার মনে আছে চন্দন রায় যে লিগে ম্যাচ টাইম পায়নি তাকে খেলিয়েছে, আপনার মনে আছে হামজা চৌধুরীর সঙ্গে অ্যাটাকিংয়ে জামাল ভুঁইয়া কি চমৎকার ভুটানের সঙ্গে খেলেছে, তাকে ভারতেও খেলায়নি, তাকে সিঙ্গাপুরের ম্যাচেও খেলায়নি। আবার আপনার ভারত এবং সিঙ্গাপুরের ম্যাচটা আমাদের এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ওই 2 ম্যাচ না খেলে ভুটানের সাথে তাকে কেন খেলানো হলো? যেহেতু ভুটান ম্যাচে সে ভালো করলো, তাকে জায়গা দেওয়া হলো না, তাহলে এটা কি একটা ভুল স্ট্র্যাটেজিতে সে আগাইলো না? আসলে আমার মনে হয় কি, খেলার একটা মোমেন্টাম থাকে, সেটা যে কোনো খেলায়। সেই মোমেন্টামের ভেতরে যখন আপনি থাকবেন, আপনি ক্রিকেটে দেখবেন উইনিং কম্বিনেশন বলে একটা কথা আছে, তারা কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। হতে পারে একেবারে ইনজুরি বা চোটে যদি না পড়ে, তাহলে উইনিং কম্বিনেশন তারা কোনো কোচই ভাঙতে চায় না। ফুটবলে এই প্রচলনটা যদিও নেই, তবে আমার মতে কাবরেরার ওটা ধরে রাখা উচিত ছিল। কারণ আপনি একজন ফুটবলার, আপনি গোল পাচ্ছেন বা গোল পেতে সহায়তা করছেন, আপনি অ্যাসিস্ট করছেন। আপনি যদি ভুল না করে থাকি ভুটানের ম্যাচটা দেখেছেন, আপনার সোহেল রানা মিডফিল্ড থেকে যে 25 গজ দূর থেকে যে দুর্দান্ত একটা আগুনে গলার শট নিয়ে যে গোলটা করেছিল, ট্রিমেন্ডাস। হতে পারে সে ন্যাশনাল টিমে ভালো খেলে না, হতে পারে শান্তর মতো তার নিয়েও ট্রল হয়, কিন্তু তারপরেও কিন্তু সে গোল করেছে। ওইটার রিদমটা তো তার রাখতে হবে। হ্যাঁ, সমিচ্ছম এসেছে, তাকে খেলাইতে পারছে না, তার জায়গায় রিপ্লেস দিয়েছে, বাট আপনি অন্য কোনো পজিশনে বা আরেকটু আগপিস করে আপনি তাকে খেলান, জামাল ভুঁইয়াকে খেলান। আপনি এটা আমাদের এর আগেও আমরা দেখলাম যে বাংলাদেশের যত সাবেক সবাই একটা কথা বলছিলেন যে বাংলাদেশের যেহেতু সেট পিসের সমস্যা, এবং ভুটান ম্যাচে সেটা প্রমাণ দিয়েছে জামাল ভুঁইয়া। তো সেট পিস এতগুলা, মানে আমরা দেখেছি যে বাংলাদেশ টানা 5টা বা 6টা কর্নার পেয়েছে, সেই ক্ষেত্রে তাকে কেন খেলানো হলো না? এই প্রশ্নের জবাব কি আসলে ক্যাপ্টেনের কাছে থাকবে? আসলে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এখন যে লেভেলের বা যে স্ট্যান্ডার্ডের ফুটবলার এসেছে বাংলাদেশ দলে, আপনি ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে সেরা 5টা লিগের একটা লিগ,
আপনি স্প্যানিশ লিগ বলেন, বুন্দেসলিগা বলেন, আপনি ফরাসি লিগ বলেন, আমরা যদি ফরাসি লিগ বা বাকি যে লিগ, তার ভিতরে টপ, সেই টপ টায়ারের একটা ক্লাবের একটা প্লেয়ার বাংলাদেশের হয়ে যখন খেলবে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সেই প্লেয়ারকে হ্যান্ডেল করার মতো কোচ আপনি যোগ্য কিনা, ইউ ডিজার্ভ ইট, আসলেই আপনি পারেন কিনা, সেটা আগে প্রশ্ন তুলে দেয়। এর সঙ্গে সমিত সোম, ফাহমিদুল এসেছেন। সো এই প্লেয়ারদের মানে হ্যান্ডেল করার মতো ক্যালিবার আপনার ভিতরে নাই, এটা কিন্তু বোঝা হয়ে গেছে। এবং আপনি দেখেন বাফুফের ভিতরে খোদ বাফুফের সদস্য যারা ন্যাশনাল টিম কমিটির সদস্য, তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছে, এবং এটা নিয়ে কিন্তু প্রশ্ন চলছে। এবং এটাও আমরা গুঞ্জন শুনেছি যে আগামী যে 4টা ম্যাচ আছে, এই ম্যাচে এমনও হতে পারে কাবরেরাকে সরিয়ে দিয়ে অনূর্ধ্ব 23 দলে তাকে রাখবে, অর্থাৎ জাতীয় দল বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি তার বিচ্ছেদ হবে না। কারণ চুক্তি ভঙ্গ করলে তো তাকে ফিফার ক্ষতিপূরণটা দিতে হবে, এটা করবে না, বাট তাকে জাতীয় দলের সঙ্গেই রাখবে বয়স ভিত্তিক, প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে। হ্যাঁ, এটা হয়তো বা অন্য কোনো কোচকে আনবে বা এরকম একটা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, এখন আমরা জানি না, আরো হয়তো পরে আমরা দর্শকদের এই ব্যাপারে আপডেট জানাতে পারবো। শেষ করছি আর একটা সুখবর দিয়ে, বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্ট স্কুল কিন্তু চান্স পেয়েছে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন, যে দাবার ক্ষেত্রে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি কিনা? হ্যাঁ, এটা খুবই ভালো খবর। বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ যেটা যুক্তরাষ্ট্রে হবে, ওইখানের বাছাইয়ে বাংলাদেশের একটা দল, বাংলাদেশের একটা স্কুল দল সাউথ পয়েন্ট মালিবাগ শাখা, সেই দলটা যখন চান্স পেয়েছে বা সুযোগ পেয়েছে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। কারণ সবসময় কিন্তু আমরা বিশ্ব পর্যায়ে খেলার সুযোগ পাই না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে গিয়ে, উন্নত দেশে গিয়ে। তো এটা বাংলাদেশের দাবড়দের জন্য অবশ্যই ভালো কিছুই হবে, এবং আমি মনে করি ওখান থেকে আমাদের যারা ন্যাশনাল পর্যায়ে দাবড়রা খেলে, তারা একটা রেটিং পয়েন্ট আনবে বা তারা একটা নর্ম বা ভালো কিছুই করে আনবে। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।